অভিজ্ঞ কূটনৈতিক বিশ্লেষক ও লেখক মোহাম্মদ জয়নুল আবেদিনের পিলখানা হত্যাকাণ্ড টার্গেট বাংলাদেশ বইয়ের এই পর্বে। ভারত সরকার সবসময়ই বিডিআরকে চরম ঘৃণার চোখে দেখে এবং তাদের সাথে চরম অবমাননামূলক আচরণ করে। ভারত অতর্কিত একইভাবে বিনা উস্কানিতে গোপনে বিএসএফ হায়নার বাংলাদেশ ভূখণ্ডে প্রবেশের নির্দেশ দেয়। বিডিআর সদর দফতর ডিনামাইট দিয়ে উড়িয়ে দেওয়ার জন্য ভারতীয় লোকসভায় দাবি জানানো হয়। 16 জন বিএসএফ সদস্যের হত্যাকারীদের শাস্তি দিলেই বাংলাদেশ ভারতের আস্থা অর্জন করতে পারবে। বিডিআরের বিরচিত ভূমিকা। বাংলাদেশে 4456 কিলোমিটার সীমান্ত পাহারা ও রক্ষার প্রাথমিক দায়িত্ব আধা সামরিক বাহিনী বিডিআরের ওপর ন্যস্ত। অত্যন্ত নিষ্ঠা ও যোগ্যতার সাথে তারা এ দায়িত্ব পালন করছে। সীমিত শক্তি দিয়ে সীমান্তে চোরাচালান যতদূর সম্ভব বন্ধ করে তারা বাংলাদেশের অর্থনীতি ও শিল্প কলকারখানা সচল রাখতে সাহায্য করে। বিভিন্ন সময়ে দেশের অভ্যন্তরে সরকারের বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে জনকল্যাণমূলক কাজে এই আইন শৃঙ্খলা রক্ষায় বিডিআর সম্ভাব্য সব ক্ষেত্রেই ভূমিকা রাখছে। সীমান্ত রক্ষার প্রধান দায়িত্ব ছাড়াও বিডিআর বিভিন্ন সামরিক অভিযানে তাদের সাহস, শৌর্য, শৃঙ্খলা, স্বদেশপ্রেমের অত্যুজ্জ্বল প্রমাণ রেখেছে। চোরাচালান, অবৈধ জবরদখল, অনুপ্রবেশ, আন্তঃসীমান্ত অপরাধ, চুরি ডাকাতি, অপহরণ, শিশু ও নারী পাচার, সীমান্ত খুঁটি স্থানান্তর রোধ, সীমান্ত হামলা প্রতিরোধে বিডিআর প্রশংসনীয় ভূমিকা পালন করে। এছাড়া বিরোধপূর্ণ ভূমি এবং অবদখলীয় এলাকা ব্যবস্থাপনায় শূন্যরেখা 150 গজ বরাবর স্থাপনা নির্মাণ ও রক্ষণাবেক্ষণ, সীমান্ত নদীর গতি এবং সীমানা চিহ্নিত হয়নি এমন ভূমির ওপর নজরদারি বিডিআরের কর্মপরিধির অন্তর্ভুক্ত। দুর্ভাগ্যবশত একেবারে রক্ষণাত্মক অবস্থানে থাকা সত্ত্বেও বিডিআরকে প্রতিদিনই বিএসএফ এর উস্কানিমূলক তৎপরতার কারণে তাদের সাথে সীমিত আকারে হলেও সংঘর্ষ তথা লড়াইয়ে লিপ্ত হতে হয়। যাদের সীমান্ত অঞ্চলে বসবাসের অভিজ্ঞতা নেই তারা বুঝতে পারবেন না কেমন অস্থিতিশীল, অশান্ত, ঝুঁকিপূর্ণ পরিবেশ সেখানে বিরাজ করছে। অধিকাংশ সীমান্ত চৌকিতে বিডিআর বিএসএফ এর অনুপাত হল 1:10। বিএসএফ প্রায় সারা দিনই বিডিআরকে সংঘর্ষে লিপ্ত থাকতে প্ররোচিত করে যাতে চোরাচালান ও অন্যান্য দুষ্কর্ম নির্বিঘ্নে চলে। এমন দিন খুব কমই অতিবাহিত হয় যখন সীমান্তে কোনো না কোনো বিডিআর সদস্যের রক্ত ঝরে না। তথাপি আমাদের বিডিআর এর বীর জওয়ানরা সংখ্যা ও অস্ত্রবলে বহুল অংশে দুর্বল হলেও কেবলমাত্র স্বদেশ প্রেমে বলিয়ান হয়ে বিএসএফকে জীবনের ঝুঁকি নিয়ে নিয়ন্ত্রণে রাখছে। বিডিআর এর সাবেক মহাপরিচালক মেজর জেনারেল ফজলুর রহমানের বর্ণনা মতে পদুয়া ও রৌমারীতে বিডিআর এর হাতে বিএসএফ এর বিব্রতকর পরাজয়ের প্রতিশোধ নিতে ভারত সবসময় বিডিআর এর ওপর মারাত্মক আঘাত হানার চক্রান্ত আঁটছিল। বিডিআর জওয়ানরা যুদ্ধক্ষেত্রে অতীব দুর্দান্ত এবং সর্বোচ্চ ত্যাগ স্বীকারের মাধ্যমে সীমান্ত পাহারা দিচ্ছে। প্রতিদিন তাদের রক্ত ঝরছে। সাম্প্রতিক সময়ে বিডিআর এর বিরুদ্ধে যে বিরূপ জনমত তৈরি করা হয়েছে তা কোনোভাবেই এই আধা সামরিক বাহিনীর জন্য শুভ নয়। অকেজ নৈতিকভাবে দুর্বল বিডিআর কাদের স্বার্থে ও উপকারে আসে তা অনুধাবনে তেমন বিদ্যাবুদ্ধির প্রয়োজন নেই। ভারত সরকার সবসময়ই বিডিআরকে চরম ঘৃণার চোখে দেখে এবং তাদের সাথে চরম অবমাননামূলক আচরণ করে। দুর্বল ও ক্ষতবিক্ষত ছিন্ন ভিন্ন বিডিআর এমনকি সম্ভব হলে বিডিআর এর অবলুপ্তি সম্পূর্ণরূপে ভারতের স্বার্থের অনুকূলে যাবে। কার্যকর ও সুশৃঙ্খল বিডিআর এর উপস্থিতিতে বাংলাদেশের অর্থনীতি ও সীমান্ত পাহারাকে দুর্বল করে ভারতের জন্য বিরাট বাধা বিশেষ। ভারত বহুদিন থেকে এ বাধা উপড়ে ফেলতে সক্রিয় চক্রান্তে লিপ্ত রয়েছে। বিডিআর মূলত ভারতের আগ্রাসী স্বপ্ন বাস্তবায়নে চরম বাধা হিসাবে দাঁড়িয়ে আছে। চোরাচালান রোধ ছাড়াও বিডিআর ভারতীয়দের পুশ ইন চক্রান্ত এবং অনুপ্রবেশ প্রতিহত করা সহ নানাবিধ সীমান্ত অপরাধ দমনে কার্যকর ভূমিকা রাখায় ভারত ক্ষুব্ধ। তদুপরি বিডিআর তথাকথিত পরাশক্তি সুলভ দাদাগিরি ও আস্ফালনকে ধুলায় মিশিয়ে দিয়েছে। যখনই বিএসএফ বাংলাদেশের কোনো এলাকা দখলে সচেষ্ট হয়েছে বিডিআর তাৎক্ষণিক তার সাফল্যের সাথে ব্যর্থ করে দিয়েছে। 2001 সনে পদুয়া ও রৌমারীতে বিএসএফ এর চরম পরাজয় ভারতীয়দের মনে তীব্র বেদনা ও প্রতিশোধের স্পৃহা জাগিয়েছে। বিএসএফ এর সব অবমাননাকর জয়ের প্রতি ইঙ্গিত করে ভারতীয় কলামিস্ট নান্নধি কাউর লিখেছেন,
15-16 এপ্রিল 2001 রাতে পূর্ব সীমান্তে গোলমাল শুরু হয়, যখন ভারতের অধিকৃত গ্রাম পদুয়া বাংলাদেশ রাইফেলস দখল করে নেয়। ভারতীয় সীমান্ত রক্ষী বিএসএফ এ ব্যাপারে সম্পূর্ণ বেমালুম ছিল। ভারতীয় পক্ষে গোয়েন্দা তৎপরতা সম্পূর্ণ ব্যর্থ হয়। সবচেয়ে বিব্রতকর দিক হল, পদুয়া আক্রমণের পর স্বরাষ্ট্র মন্ত্রণালয় কঠোর কিছু করায় বিষয়টি ভাবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় পদুয়া দখলের প্রতিশোধ হিসেবে বড়াইবাড়ি গ্রামের একটি সীমান্ত চৌকি দখল এবং তা ধ্বংসের নির্দেশ দেয়। ভারতীয় সাময়িকী ফ্রন্টলাইন এর ঢাকা প্রতিনিধি বাংলাদেশি সাংবাদিক হারুন হাবিব পদুয়ার ঘটনায় পটভূমির বিশদ বিবরণ তুলে ধরেন। ভারতের মেঘালয় সীমান্তবর্তী সিলেটের তামাবিল অঞ্চলে পদুয়া একটি বাংলাদেশি ছিটমহল, যা 1971 সনে মুক্তিযুদ্ধের সময় থেকে অপদখলীয় হিসাবে ভারতের নিয়ন্ত্রণে রয়েছে। এই যুদ্ধের সময় বাঙালি মুক্তিযোদ্ধারা কৌশলগত এই সীমান্ত গ্রামে শিবির স্থাপন করে। যেহেতু মুক্তি সংগ্রামে ভারত সর্বাধিক সহযোগিতা প্রদান করেছে, সে সুবাদে বিএসএফও এই শিবির ব্যবহার করত। যুদ্ধ শেষে বিএসএফ এই শিবির থেকে প্রত্যাহার করেনি। প্রতিবেশী দুই দেশের মধ্যে আরও বড় ধরনের বিব্রতকর সমস্যার সমাধানের অপেক্ষায় থাকায় পদুয়া তেমন উল্লেখযোগ্য বিষয় হিসাবে গুরুত্ব পায়নি। ভারতের মূল ভূখণ্ডের সাথে পদুয়ার সংযোজন সাধনের জন্য একটি পাকা সড়ক নির্মাণে বিএসএফ উদ্যোগ নিলে বিডিআর তৎপর হয়ে ওঠে। সড়ক নির্মাণ অবৈধ, আন্তর্জাতিক আইনের এবং ভারত বাংলাদেশ সীমান্ত চুক্তির লঙ্ঘন বিধায় বিডিআর বিএসএফকে পতাকা বৈঠকে বসার অনুরোধ করে। এই অনুরোধ কোনো আমলে না নেয় 15 এপ্রিল রাতে বিডিআর তৎপর হয়ে বিনা রক্তপাতে পদুয়া দখল করে নেয়। পদুয়ায় ভারতীয় বিএসএফ এর পরাজয়ের প্রতিশোধ গ্রহণের প্রক্রিয়ায় বিশদ বিবরণ দিয়ে হারুন হাবিব এক সাময়িতে লিখেছিলেন, পদুয়া পরাজয়ের ব্যথা প্রশমিত হবার আগেই পদুয়া থেকে 80 কিলোমিটার দূরে আসাম সংলগ্ন রৌমারী মাইনকারচর এলাকায় বড়ইবাড়ি আক্রমণের ঘটনা ঘটে। 18 এপ্রিল 2001 একেবারে প্রত্যুষে অধিকাংশ বাংলাদেশি সৈনিকদের ভাষ্যমতে পদুয়ার প্রতিশোধ গ্রহণার্থে ভারী অস্ত্রশস্ত্র সজ্জিত প্রায় 300 জওয়ান বড়ইবাড়ি বিডিআর চৌকি আক্রমণ করার জন্য রৌমারীতে প্রবেশ করে। বড়ইবাড়ির অপদখলীয় বাংলাদেশের নিয়ন্ত্রিত ভূমি। 18-19 এপ্রিল সংঘর্ষে বিএসএফ এর মারাত্মক ক্ষয়ক্ষতির মুখে পড়ে। ঘটনা বিবরণ প্রকাশ, বিএসএফ হামলা চালালে বিডিআর তাৎক্ষণিক প্রতিশোধ গ্রহণার্থে গুলি বর্ষণ করে। বিএসএফকে এ ধারণা দেওয়ার জন্যই যে ওই শিবিরে কেউ নাই। নিকটবর্তী চৌকি হতে দ্রুত বিডিআর সদস্যরা সমাবেশ ঘটিয়ে এবং স্থানীয় গ্রামবাসীদের সহযোগিতায় বিডিআর পূর্ণাঙ্গ পাল্টা হামলা চালায়। দুদিনের বেশি সময় ধরে ব্যাপক গোলাগুলি বিনিময় চলে। 10,000 গ্রামবাসী তাদের ঘরবাড়ি থেকে পালিয়ে যায়। যুদ্ধ অব্যাহত থাকার কারণে বিএসএফ সৈনিকদের লাশ দুদিনের বেশি সময় ধরে ধান খেতে পড়ে থাকে। স্থানীয় জনগণ মাঠ থেকে বেশ কয়েকটি লাশ উদ্ধার করে বিডিআরের কাছে হস্তান্তর করে। আহত 2 জন বিএসএফ সদস্যকে চিকিৎসার জন্য হেলিকপ্টার যোগে ঢাকায় নিয়ে আসা হয়। হাবিব হারুন পূর্বোক্ত। উল্লেখ্য যে ভারত অতর্কিত একইভাবে বিনা উস্কানিতে গোপনে বিএসএফ হায়নার বাংলাদেশ ভূখণ্ডে প্রবেশের নির্দেশ দেয়। বাংলাদেশি গ্রামবাসীদের মাধ্যমে ওয়াকিফাল হয়ে বিডিআর জওয়ানরা সাহস ও উপস্থিত বুদ্ধি খাটিয়ে শত্রু বাহিনীর ওপর পাল্টা হামলা চালায়, ব্যাপক ক্ষয়ক্ষতি সাধন করে। বিএসএফ সৈন্যরা তাদের লজ্জা ঢাকার জন্য তাদের মৃত সহকর্মীদের অসংখ্য লাশ নিয়ে ভারতীয় ভূখণ্ডে সরে যায়। এতদ সত্ত্বেও বাংলাদেশ ভূখণ্ডে 16টি লাশ ধান খেতে ছড়িয়ে ছিটিয়ে থাকে, যেগুলো বিএসএফ সদস্যরা খুঁজে পায়নি। বিডিআরের তৎকালীন মহাপরিচালক মেজর জেনারেল ফজলুর রহমান জানান, 3 শতাধিক বিএসএফ সদস্য বাংলাদেশ ভূখণ্ডে অনুপ্রবেশ করে। এদের মধ্যে 137 জন নিহত হয়। অভিযানে 3 জন বিডিআর সদস্য শহীদ হন। ইহা ছিল ভারতের জন্য চরম অপমানজনক পরাজয়। বিডিআর সদর দফতর ডিনামাইট দিয়ে উড়িয়ে দেওয়ার জন্য ভারতীয় লোকসভায় দাবি জানানো হয়। পদুয়া ও বড়ইবাড়িতে পরাজয়ের প্রতিশোধ নেবার উদ্দেশ্যে প্রতি বছর বিএসএফ আখাউড়া বিডিআর শিবিরে আক্রমণ করে। বিডিআর বিএসএফ এ আক্রমণ প্রতিহত করে। এতে বিএসএফ তার জনৈক কোম্পানি কমান্ডারকে হারায়। এই ঘটনার পর ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী ঘোষণা করেছেন, ভারত কোনো অবস্থাতেই তার পোশাকের অর্থাৎ সশস্ত্র বাহিনীর অবমাননা সহ্য করবে না। ভারতের তৎকালীন স্বরাষ্ট্র বিষয়ক প্রতিমন্ত্রী সিআইডি সোয়ামী দাবি করেছেন যে 16 জন বিএসএফ সদস্যের হত্যাকারীদের শাস্তি দিলেই বাংলাদেশ ভারতের আস্থা অর্জন করতে পারবে।
তদনুযায়ী ভারতের গোয়েন্দা সংস্থাসমূহ বিএসএফ সদস্যদের কথিত হত্যাকারীদের একটি তালিকা প্রস্তুত করে। কথিত এই তালিকায় তৎকালীন সেনাবাহিনীর প্রধান জেনারেল আহসান নাজমুল আলম চৌধুরী, ময়মনসিংহ ডিভিশনের কমান্ডার জেনারেল ওয়াহাব, রংপুর ডিভিশনের কমান্ডার মেজর জেনারেল আব্দুল মতিন, চট্টগ্রাম ডিভিশনের কমান্ডার মেজর জেনারেল কবির এবং বিডিআরের মহাপরিচালক মেজর জেনারেল ফজলুর রহমান প্রমুখের নাম রয়েছে। ভারতীয় মন্ত্রী হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, দ্বিতীয়বার এমন ঘটনা ঘটলে ভারত অপ্রস্তুত থাকবে না, অর্থাৎ সেক্ষেত্রে ভারত বাংলাদেশ আক্রমণ চালাবে। পিলখানা হত্যাকাণ্ড টার্গেট বাংলাদেশ বইয়ের অডিও বুকটি নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ভালো থাকবেন।